প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পর্বের যারা ভর্তি হয়েছে এখনো ক্লাস শুরু করতে পারোনি, মানে ক্লাস শুরু হয়নি, তাদের জন্যই আজকের এই লাইভ ক্লাস গণিতের উপরে। তো যাই হোক, এই গণিত নিয়ে টেনশন কারোর কারোর আছে। আশা করা যায় আমরা টেনশনটা একটু কমাতে পারবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গণিত, এই গণিত হচ্ছে কোন গণিত সেটা প্রথমে আমরা বলি। যারা তোমরা সায়েন্সে পড়ে এসেছো তারা কিন্তু দেখো দুটো গণিত করেছো, একটা হচ্ছে সাধারণ গণিত আর একটা হচ্ছে উচ্চতর গণিত, তাই না? কিন্তু এটা কিন্তু আসলে সে সাধারণ গণিত না, আর উচ্চতর গণিতেরও অল্প কিছু। আসলে এই গণিতটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে সায়েন্স থাকে তার যে গণিত সেইটা, ঠিক আছে? তো সুতরাং এখানে বিষয়টা হলো যে এটা এরকম ভাবার কারণ নেই যে এটা এতটাই বিশাল কঠিন যে আমি পারবো না, এমনটা না। যারা প্র্যাকটিস করবে তারা পারবে, প্র্যাকটিস না করলে একটু কঠিন হয়ে যাবে। সুতরাং তোমরা যদি এখন থেকে একটু প্র্যাকটিসের ভিতরে থাকো তাহলে গণিতের ভয় আর থাকবে না। আর এটা মনে রাখতে হবে যে অন্য সাবজেক্ট অনেক সময় দেখা যায় পরীক্ষার আগের দিন পড়েও পরীক্ষা দেওয়া যায়, এবং পাসও হয়ে যায়। আসলে গণিতের ব্যাপারে কিন্তু এমনটা হয় না, আমরা সবাই জানি, কারণ গণিত হচ্ছে নিয়মিত করতে হয়। তুমি যদি নিয়মিত অল্প অল্প করে প্র্যাকটিস করো, আশা করা যায় কোনো সমস্যা তো হবেই না, বরঞ্চ বলা যায় যে তুমি A+ও পেতে পারো খুব অনায়াসে। কারণ এখানে আসলে বলা যায় একই ধরনের অঙ্কই কিন্তু ঘুরে ফিরে আসে। ইন্টারমিডিয়েট সায়েন্সে যেমনটা আসলে সিলেবাসটা অনেক বড় থাকে, এখানে সিলেবাসটা কিন্তু ওর তুলনায় একটু ছোটও আছে, যদিও সেমিস্টারও ছোট। তার মানে কথা একটাই, এখন থেকে আমরা এই ম্যাথ বা এরকম আরও দু একটা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো একটু চর্চার ভিতরে রাখবো। তাহলে অবশ্যই আমরা পরীক্ষায় ভালো করব, A+ পাবো। আর গণিতের মতো সাবজেক্টে যদি A+ পাও, দেখবা নিজের ভিতরে একটা কেমন ভালো লাগা কাজ করে। কেমন? তো যাই হোক, আর বেশি কথা না বলি, আমরা সরাসরি চলে যাব। আজকে আমরা শুরু করতেছি প্রথম চ্যাপ্টারই, কিন্তু তোমাদের বলবো যে আশা করছি এই এই টাইমটাতে, অর্থাৎ সোমবার সোমবার রাত 8টায় প্রত্যেক সপ্তাহে আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব, এই একইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু এখানে কমেন্ট করে আসতে প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, এই যে লাইভের নিচে কমেন্ট করে প্রশ্ন করতে পারবে, আমি সেটা দেখে অ্যান্সার দেওয়ারও চেষ্টা করব, এই আর কি। আর আর এটা মূলত আমাদের কি বলা যায়, ঘন্টাখানেক মতো একটু সময় ধরে নাও। তোমাদের আগেই বলে নিই, অনেক সময় এরকম হয় এই জাতীয় সাবজেক্ট যে মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মাথার উপর দিয়ে তো যাবেই। আমিও যখন এরকম ছোট ছিলাম বা এই পড়তাম, তাই না, তখন কিছু কিছু জিনিস তো আমারও মাথার উপর দিয়ে যেত, তাই না? তো মাথার উপর দিয়ে যাবে, আবার মাথার ভিতর দিয়ে যাবে নাকি, এটা কোনো সমস্যা না, শুধু নিজেকে একটু ধরে রাখতে হবে, তাই তো? তো ওইটা চিন্তা না করে আমরা এখন, তোমরা মনে করো যে ধরে নাও যে গল্প শুনতেছো, হ্যাঁ, সিনেমার গল্প শুনতেছো, সেইভাবে করে আজকে ক্লাসটা করো। এই ভিডিওটা যেহেতু এখানে টাইম লাইনে থেকে যাবে, মানে এই পেজে থেকে যাবে, তখন ওখান থেকে তুমি দেখে নিতে পারবা। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ এখন ধরে নাও একেবারে কোনো টেনশন নেই, আমি শুধু কি দেখব, গল্প শোনার মতো বা সিনেমা দেখার মতো সেইভাবে আমি দেখতেছি, এইভাবে মনে করো। ঠিক আছে, এখন কোনো কিছু ভাবনার দরকার নেই। আর বলেছি যে বই যদি কারোর কাছে নাও থাকে তাও কিন্তু কোনো সমস্যা নেই, আমরা বই ছাড়াই এখানেই সব থাকবে। আমি প্রশ্নও থাকতেছি, আমি করে দেখাচ্ছি, তুমি শুধু একটা সাদা খাতা হলেই কিন্তু এই আগামী 1 মাস এইভাবে, অর্থাৎ ক্লাস শুরুর আগ পর্যন্ত তুমি অনায়াসে ক্লাস করতে পারবা, এইভাবে প্র্যাকটিস করতে পারবা, তাতে বইও লাগবে না। ঠিক আছে? অর্থাৎ এটা নিয়ে কোনো কিছুই ওয়ারিড হওয়ার দরকার নেই, এটারে একেবারে সিম্পলভাবে নাও। অর্থাৎ এটা মজা ভাবে নাও যে আমি এরকম সিনেমা দেখতে দেখতে গণিত করতেছি, হ্যাঁ, ম্যাথ করতেছি, এরকম মনে করো। ঠিক আছে? তো যাক, আর কথা না বাড়াই, আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে বীজগণিতের প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 1, নাম হচ্ছে নির্ণায়ক। তাহলে এই নির্ণায়ক চ্যাপ্টার দিয়েই কিন্তু আমরা স্টার্ট করছি। তাহলে প্রথমেই আসবে যে নির্ণায়কটা আসলে কি জিনিস।
এইটাই তাহলে আমাদের প্রথম প্রশ্ন আসার কথা যে আমাদের নির্ণায়কটা কি। তো আমি প্রথমে একটু ছবি আকারে দেখাই। এই যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুই পাশে দুইটা দাগ আর মাঝখানে 9টা সংখ্যা, এইটাই আসলে নির্ণায়ক। এর সঙ্গে আমরা একটু পরেই দেখব যে দুই পাশে খাড়া বন্ধনীর ভিতরে কিছু সংখ্যা থাকবে, কিন্তু কিভাবে বুঝবো যে এটাই আসলে নির্ণায়ক? এটার বোঝার উপায়টা হলো এই যে দেখতে পাচ্ছ 9টা, অর্থাৎ খেয়াল করে দেখো এদিকেও 3টা, এদিকেও 3টা, 3 তিরিকে 9টা, অর্থাৎ এখানে কম বেশি কিন্তু হতে পারবে না। অর্থাৎ এইদিকে তুমি 9টা দিবা, এইদিকে 3টা দিলে, এইদিকে 2টা দিলে, এরকম করলে হবে না। এদিকেও 3টা দিলে এদিকেও 3টা, অর্থাৎ 3 তিরিকে 9টা, এরকম হতে হবে। তা না হলে কিন্তু সেটাকে নির্ণায়ক বলা যাবে না। যেমন এটা যেমন ABC দিয়ে বুঝিয়েছি আমি, আচ্ছা এরকমও কিন্তু হতে পারে, যেটা সংখ্যা দিয়েই তো হবে। আসলে নির্ণায়ক হচ্ছে এই যে দুই পাশে দুটা দাগের ভিতরে সংখ্যাগুলো, এইগুলোর মান বের করাটাই হচ্ছে নির্ণায়ক। এখন তোমরা বলতে পারো যে তাহলে কি এই এরকম 9টা ছাড়া হবে না? হবে না কেন? যেমন যদি তুমি 2টা করে নাও তাও হবে। ধরো দুই পাশে, প্রথম শর্ত আছে দুই পাশে দুটো দাগ থাকবে এরকম। এবার ধরো এর ভিতরে একটা সংখ্যা দিলাম হচ্ছে 3, এখানে দিলাম হচ্ছে ধরো 5, এখানে দিলাম ধরো -1ও দিতে পারবো আমরা, -1 দিলাম, এখানে ধরো 2। এখানে কয়টা সংখ্যা দিয়েছি আমি? এই দুইটা, এই দুইটা, 2 দুগুণে 4টা। এইটাও কিন্তু একটা নির্ণায়ক হবে। তার মানে আমরা নির্ণায়ক হতে গেলে আমরা দেখলাম যে এদিকে যে কটা সংখ্যা দেবো, এইদিকেও সেই কটা সংখ্যা দেবো। তাহলে আমরা বুঝে গেলাম যে দুই পাশে দুইটা দাগ আর মাঝখানে সমসংখ্যক, এইটা থাকলেই তাকে নির্ণায়ক বলবে। সেটা ABC হতে পারে, আবার 1 2 3 এই সংখ্যা দিয়েও হতে পারে। তো এখানে একটু তোমাদের বলে রাখি, এই যে বামের থেকে ডান দিকে যে যাচ্ছি, খেয়াল করো যে A1 B1 C1, এইগুলোকে কি বলবে? আবার এ দেখো উপরের থেকে নিচের দিকেও যাচ্ছে, এই যে এই A1 A2 A3, এইগুলোকে কি বলবে? এগুলোকে বলবে, অর্থাৎ বামের থেকে ডান দিকে যদি যায় এরকম, তাহলে এটাকে বলবে হচ্ছে সারি। তাহলে এখানে প্রথম সারিতে কি আছে দেখো, 3 2 6, এরা আছে প্রথম সারিতে আছে। আর উপরের থেকে নিচের দিকে যদি যায় এই যে এরকম, তাহলে সেটাকে বলবে হচ্ছে কলাম। কি বলবে? কলাম। তাহলে উপর থেকে নিচে হচ্ছে সারি, বাম থেকে ডাইনে হচ্ছে সারি, আর উপর থেকে নিচে হচ্ছে কলাম। ওই যে অনেক সময় দেখো, মনে করে আমরা যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যে সুশৃঙ্খলভাবে দাঁড়াতাম না, ওইটাতে এই যে বাম থেকে ডান দিকে যদি আমরা বলি, এমনকি আমরা যখন বসি, তখন যে আমরা বসে ক্লাস করি, বসে যে প্র্যাকটিস করি, ব্যায়াম করি, বা ওই যে অ্যাসেম্বলি করি, তাই না? সেখানে বাম থেকে ডানের যেটা, সেটাকে বলবো আমরা সারি, আর উপর থেকে নিচেই সেটাকে বলবো হচ্ছে কলাম। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে হচ্ছে আয়শা মারিয়া, প্রশ্ন করেছে যে শুধু কি 9টা 4টাই থাকবে? আচ্ছা, এর চাইতেও বড় হতে পারে। যেমন বললাম যে এইদিকে 4টা এদিকে 4টা হলেও কিন্তু সেটাকে নির্ণায়ক বলা যাবে। অর্থাৎ যাই হোক না কেন সমসংখ্যক, অর্থাৎ সারিতেও যা হবে কলামেও তাই হবে। অর্থাৎ 3টা 3টা, 2টা 2টা, বা 4টা 4টা, এরকম হতে হবে। আচ্ছা, এখানে বলছো ক্লাসগুলো পাওয়া যাবে কিনা? হ্যাঁ, এখানেই থেকে যাবে, তো ক্লাস এখানেই থেকে যাবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, এই নিয়ে টেনশন করার কিছু নেই। আশা করি সবই আমরা সুন্দরভাবে এগুলো থাকবে, পরেও দেখতে পারবা। ঠিক আছে, তাহলে নির্ণায়ক একটা ধারণা পেলে, নির্ণায়কের সারি কলাম সম্পর্কে বুঝতে পারলে, এবার আমরা যেটা করব, আগেই বলছি, সেটা হচ্ছে যে তোমাদের সবচাইতে বড় উপকার যেটা হবে, আমি সেই দিকেই যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই যে ক্লাসের ইয়েগুলো, এটা আমরা সরাসরি এই সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই আকারে আমি বলার চেষ্টা করব। তাতে হবে কি, সরাসরি পরীক্ষার মতো কাজে দেবে। অর্থাৎ পরীক্ষাতে যেমন প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমি সেইভাবেই বলতে চাচ্ছি। কেমন? তা প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে অতি সংক্ষিপ্ত ভিতরে যদি আমরা বলি, তাহলে আমরা এরকম বলতে পারি যে নির্ণায়ক কাকে বলে। প্রথমেই যদি আমরা বলি যে নির্ণায়কটা কাকে বলে, আমি একটু আগে কিন্তু সেরকম কথাই বলছিলাম না, যে দুই পাশে দুটি খাড়া দাগ বা বন্ধনী, তার ভিতরে কিছু সংখ্যা, সেটা থাকতে হবে কেমন?
সেটা অবশ্যই সমান সংখ্যক কলাম আর সারিতে থাকতে হবে। একটু আগেই কিন্তু সেটা বলছি যে এদিকে 4টা ওদিকে 2টা এরকম হতে পারবে না, সারিতেও যা থাকবে কলামেও তাই থাকতে হবে, তা না হলে সেটাকে আমরা কোনোভাবেই নির্ণায়ক বলতে পারবো না। তা এখানে দেখো তাই বলছে, তার মানে এটা কি মুখস্থ করার দরকার আছে? কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া বন্ধনীর মাঝখানে এমনভাবে রাখতে হবে যে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম থাকবে, তাহলে যে বিন্যাসটা পাওয়া যাবে সেইটাই কিন্তু নির্ণায়ক। এই হচ্ছে আমাদের নির্ণায়কের সংজ্ঞা। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এই সেম প্রশ্নই পরীক্ষায় আসে। এরপর একটা হচ্ছে প্রশ্নটা দেখো, এই যে নির্ণায়কে আমরা একটু আগে কিন্তু দেখলাম যে কতগুলো সংখ্যা থাকবে, তো ওই যে সারি, যে কোনো 2টা সারি এবং কলামের অনুরূপ উপাদান যদি সমানুপাতিক হয় তাহলে তার মান কি হবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নে থাকে 2 নম্বর। তা দেখো এই যদি হয় এর মান কত হবে? এর মান হবে 0। এই কথাটা লিখে দিলেই কিন্তু 2 নম্বর। মজা না? মানে এখানে যে কথা বলছে সেটা বুঝেছো, যে এখানে উপাদানগুলো সমানুপাতিক হলে কিরকম, আমি একটু তাহলে দেখাই। ধরে নাও 2 আর 3 আছে এখানে, এই 2 এর এখানে ধরো 3 দিয়ে গুণ করলে কত হয়? 6। এটা 3 দিয়ে গুণ করলে আছে 9। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে 2, এখানে আছে 6, তার মানে কয় গুণ? 3 গুণ। এখানে আছে 3 আর এখানে দেখো 9, এরও 3 গুণ। তার মানে এইরকম যদি হয় তাহলে তার মান কি হবে তাই বলেছে, তাহলে তার মান হবে 0। সুন্দর না? যে কোনো নির্ণায়কের যদি 2টি কলাম বা 2টি সারি যদি সমানুপাতিক হয় তার মান হবে 0। একটা প্রশ্ন গেল, 2টা প্রশ্ন শিখে গেলাম কিন্তু আমরা। 3 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে 2টি সারি আর কলামের প্রতিটি উপাদান যদি একই হয় তাহলে কি হবে? তার মানও কিন্তু 0 হবে। এটাও পরীক্ষায় আসছে। মানে কত সহজ দেখছো? 3টা প্রশ্ন কিন্তু আমরা শিখে গেলাম। 3টা প্রশ্নে এই 3টার যে কোনো একটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরের প্রশ্নটা, পাশাপাশি 2টি সারি যদি পরস্পর পরিবর্তিত হয়ে নতুন নির্ণায়ক গঠন করে তখন তার মান কি হবে? তখন তার মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, নির্ণায়কটার মান অপরিবর্তিত থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মানে বিষয়টা কিরকম, আমি যদি তোমাদের এখানে একটু লিখে দেখাই। যেমন ধরো এখানে 2 দিলাম, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 1, এখানে ধরো 3 দিলাম। তা বলছে যে এই যে 2টি সারি বা কলাম কি হবে? পাশাপাশি থাকবে, কলাম পরিবর্তিত হবে, হলে কি হবে? অর্থাৎ এই জিনিসটা চেঞ্জ হয়ে যদি এরকম হয় যে এই 5 আর 3 এই পাশে লিখবো আর 2 আর 1 এই পাশে লিখবো, এইরকম হলে কি হবে? তো এইরকম হলে কি হবে? এর মান একই থাকবে কিন্তু এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই যে এর আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। এইটা বলা হয়েছে যে এর মান একই থাকলেও চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কেমন? পরের প্রশ্ন, অনুরাশি আর সহগুণক কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার দেখা যে এই প্রশ্নটা যে এতবার রিপিট হয়েছে তা বলার না। তাহলে এটা খুব মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো যে এখানে অনুরাশি আর সহগুণক কাকে বলে। তোমরা প্রশ্ন করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি, সমস্যা নেই। আমাদের প্রশ্ন কি সৃজনশীল প্রশ্ন হবে? না, তোমাদের প্রশ্ন কিন্তু সৃজনশীল না, একেবারে সরাসরি প্রশ্ন। যে এই যেমন আমি সরাসরি প্রশ্নই দিচ্ছি কিন্তু তোমাদের, এই যে অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে, ঠিক এইরকমই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন? তাহলে অনুরাশি আর সহগুণক কাকে বলে দেখি এক একটা করে। অনুরাশি, অনুরাশি হচ্ছে এখানে একটা ইয়েটা আমি সাথে নিয়ে দেখাই তাহলে সবচেয়ে বুঝতে সুবিধা হবে। আমি এখানে আগে একটা লিখে নিই তাহলে দেখবা যে অনুরাশি বোঝা যাবে। ধরে নাও আমি এখানে লিখলাম এ, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি, এখানে বি, এখানে জি, এখানে ই, এখানে এফ, এখানে ধরো এস, এখানে টি। এটা কি একটা? এটা একটা নির্ণায়ক। এখানে একটা নির্ণায়ক লিখেছি আমি। এখন ধরে নাও এই যে এর অনুরাশি কাকে বলবে? এর অনুরাশি বলবে হচ্ছে এ যে সারিতে আছে, কোন সারিতে আছে? এই সারি। যে কলাম আছে, কোন কলামে আছে? এই কলামে আছে। এই যে যে সারি আর কলাম বাদ দিয়ে যা থাকে তাই হচ্ছে তার অনুরাশি। তার মানে এখানে কি পাচ্ছি আমরা তাহলে? এই জি, ই, এস আর টি, এই হচ্ছে তার অনুরাশি। বোঝা গেছে? একইভাবে যদি উল্টাটা হইতো, যেমন ধরো অন্য কিছু যদি যে কোনো জায়গার থেকে, মানে অনুরাশি হতে গেলে তো এরকম কোনো কথা নেই। যেমন ধরো 1, 3, 5, আমি আর একটা দেখাচ্ছি, 2, 7, 4,
এখানে ধরো 3, 5, 2, এই একটা ধরো আমাদের নির্ণায়ক। এখন এই অনুরাশি কি যে কোনো একটা সংখ্যার অনুরাশি হতে পারে, যেমন 7, এর অনুরাশি কি হবে? এর অনুরাশি হবে হচ্ছে এ যে সারি আছে বাদ দিয়ে দাও, এ যে কলামে আছে সেটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? কি থেকে যাচ্ছে দেখো তো, এই যে এই 1 থেকে গেছে, আর এখানে থেকে গেছে কি 5, আর এখানে থেকে গেছে হচ্ছে 3, আর এখানে থেকে গেছে 2, এইটা হবে তার অনুরাশি। আমার এখানে টাচ লেগে গেছিল বলে সব চলে গেছিল। তাহলে অনুরাশি বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। আমরা আরো ডিটেলস আমরা দেখব। এরপরে আসছে সহগুণক। সহগুণকটা হচ্ছে যা যা অনুরাশি পেলাম, এই অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে তাকে বলা হবে তার সহগুণক। তার মানে অনুরাশি সহগুণক আসলে সেম, অনুরাশি হচ্ছে সংখ্যাটা, আর সহগুণক হচ্ছে তার আগে একটা চিহ্ন বসাতে হবে। এই চিহ্নটা কি? এই চিহ্নটা কি? চিহ্নটার একটা নিয়ম আছে, আমি সেটা একটু পরেই দেখাচ্ছি। তার আগে আমরা একটু জেনে নিই অনুরাশি আর সহগুণকের ভিতরে পার্থক্য কি। আমরা একটু আগেই বললাম যে অনুরাশি আর সহগুণকের সংখ্যাগত মান একই, কিন্তু চিহ্ন আলাদা। তাই এই কথাটাই দেখো বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে কোনো নির্ণায়কের কোনো নির্দিষ্ট উপাদানের কলাম আর সারি বাদ দিয়ে, একটু আগে দেখাইছে কিন্তু, তাই না? ও যেখানে থাকবে তার সারি আর কলাম বাদ যাবে, গিয়ে যা থাকবে তাই হচ্ছে অনুরাশি। আর সহগুণক কি হবে তাহলে? অপরপক্ষে সহগুণক হবে যে ওই নির্ণয়কে বিস্তৃত করলে কোনো উপাদানের সহগকে ওই উপাদানের সহগুণক বলে। তার মানে এখানে কিন্তু একটু ল্যাকিং মনে হচ্ছে না, যে এটা একই মনে হচ্ছে। তা আমি বলেছি যে ওর আগে চিহ্ন বসালে হবে সহগুণক, আর যদি চিহ্ন না বসাই তাহলে সেটা অনুরাশি, এইভাবেই মনে রাখো। আর চিহ্নটা কি হবে? চিহ্নটা এই সূত্র অনুযায়ী হবে। চিহ্নটা হবে -1, সূত্র ধরে নাও। এর পাওয়ার দিবা হচ্ছে আর, আর মানে হচ্ছে রো, রো মানে সারি, প্লাস সি, সি মানে কলাম। এটা বসালেই তার মান পাওয়া যাবে। বিষয়টা কেমন আমরা একটু দেখি, একটু পরেই দেখব, আমরা বুঝতে পারবো যে এই চিহ্নটা কোথা থেকে আসে। তো যাই হোক, আমরা এখন এই অঙ্কটা করে দেখি এর মান কত বলেছে। তা কোনো একটা নির্ণায়ক, এটাই কিন্তু একটা নির্ণায়ক, অর্থাৎ বুঝতেই পারছো এদিকে 3টা দিকে মানে 9টা উপাদান আছে, তার মানে এটা হচ্ছে একটা নির্ণায়ক। এর মান বের করব। তা কোনো নির্ণায়কের মান কিভাবে আমরা বের করি? আমরা বের করি যে কোনো দিক থেকে 3টে উপাদান নেব, মানে যেহেতু 3টা তাহলে 3টে উপাদান নেব। হতে পারে সেটা কিন্তু এটা কিন্তু এমন না যে এই 3টাই নিতে হবে। ধরে নাও এই 3, এই 2 আর এই 6, এই 3টে সংখ্যাও নিতে পারি, অথবা 3, 4, 5 এই 3টে সংখ্যাও নিতে পারি, বা কোনাকুনি 3, 2, 10 এই 3টাও নিতে পারি। তার মানে যে কোনো দিক থেকে আমাদের 3টে সংখ্যা নিতে হবে, আর প্রত্যেকটাকে গুণ করতে হবে তার সহগুণক দ্বারা। কি দ্বারা গুণ করতে হবে? সহগুণক। তাহলে আমাদের এখানে প্রশ্ন এসে যাচ্ছে সহগুণক। দেখি সহগুণকটা তাহলে আগে একটু দেখে আসি। আচ্ছা, এখানেই আছে সহগুণক, তার পরের প্রশ্নতেই আছে আমি দেখলাম, অতএব খুব সহজে আমরা এখানে দেখতে পারবো। তাহলে এর মান কিভাবে বের করি দেখো। এখানে আমরা মান কিভাবে বের করলাম এটা একটু খেয়াল করে দেখো। যে ও আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদের, এখানে যে নির্ণায়ক রয়েছে দেখো, ডান পাশে সমান সমান দিয়ে আমরা অঙ্ক করছি না, তোমরা কখনো এরকম করবা না, তোমরা এই নিচেই করবা। এই যে এই সমান সমান, তার নিচে সমান সমান, এরকম এই ডান পাশে সমান সমান দিয়ে কখনোই অঙ্ক করবা না। ওকে, এখন একটু দেখো যে এই হচ্ছে আমাদের প্রথম নির্ণায়ক ছিল এখানে। এখন খেয়াল করে দেখো এই যে 3 নম্বর কলাম, এখানে দেখো 6, 8 আর 10 রয়েছে। এখান থেকে দেখো 2 কমান যায়। এখান থেকে যদি 2 কমান যায় তাহলে কি হয়? তখন ওখানে কি থাকে একটু ভালো করে দেখো তো। খেয়াল করে দেখো, এই 6-এর জায়গায় 3, এই 8-এর জায়গায় 4, এই 10-এর জায়গায় হচ্ছে 5। তার মানে এখান থেকে কমান নিচ্ছি আমরা কিন্তু 2। এই 2 কমান নেওয়ার পরে কি ঘটনা ঘটেছে খেয়াল করে দেখো। 2 কমান নেওয়ার পরে এই প্রথম কলাম আর তৃতীয় কলাম মিলে গেছে। এরকম যদি কখনো হয় 2টা কলাম এবং 2টা সারি, হয় 2টা কলাম না হয় 2টা সারি যদি মিলে যায়, তার মান হবে 0।
তাইলে এবার শূন্যর সাথে এই 2 গুণ করলে তো অটোমেটিক শূন্য হবে। বোঝা গেছে? অর্থাৎ দুটো কলাম হোক আর এই দুটো সারি হোক, যে কোনো দুটো কলাম, যে কোনো দুটো সারি যদি মিলে যায় তাহলে তার মান হবে শূন্য। এই জন্য আমরা খুব সহজেই কিন্তু এর মান বের করতে পারলাম। এর কারণ হচ্ছে এই যে এখানে কিন্তু আমি লিখে দিছি, দেখো এখানে আসছে C1 আর C3 সমান হয়ে গেছে, মিলে গেছে। এই প্রশ্ন আসি, একটু আগে আমরা দেখছিলাম যে অনুরাশি আর সহগুণক কাকে বলে, তাই না? তো এখন অনুরাশি বের করতে হবে। এখানে বলেছে 2 এর অনুরাশি বের করো। তোমরাই বলো তো এই 2 এর অনুরাশি কি হবে? 2 এর অনুরাশি হবে ও যে সারিতে আছে সেটা বাদ যাবে, ও যে কলামে আছে সেটা বাদ যাবে। তাহলে আজ যা থেকে যায় তাই হবে তার অনুরাশি, নাকি? তাহলে এখানে কি পাচ্ছি আমরা? 3, 7, 4 আর 9। এইটা হবে এর অ্যান্সার। এই যে 2 এর অনুরাশি হবে এটা। এখন সহগুণক বের করতে হবে। তো সহগুণক বের করার আগে অনুরাশিটা একটু দেখে আসি। এখানে অনুরাশির ডিটেলস তোমাদের বলছিলাম যে অনুরাশিটা একটু দেখাবো, আমি একটু বড় করে দেখাই এটা। হ্যাঁ, এই দেখো, এখানে দেখো বিভিন্ন ফরম্যাটে আমি অনুরাশি দেখানোর চেষ্টা করছি। এই যে এইটার এর অনুরাশি যখন হবে, দেখো এর সারি এর কলাম বাদ যাবে, এই যা থাকবে তাই কিন্তু তার অনুরাশি। যেমন এখানে সি, এই সি এর অনুরাশি হবে ওর কলাম ওর সারি বাদ দাও, যা থাকবে এটা হচ্ছে তার অনুরাশি। এখানে দেখো এই যে ই মাঝখানে আছে, ওর অনুরাশি বের করতে হলে ওর সারি ওর কলাম বাদ দিয়ে দাও, যা থাকবে তাই হচ্ছে তার অনুরাশি। এই যে তোমরা রেসপন্স করতেছো অনেকেই, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমরা অনুরাশি বুঝে গেলাম। তাহলে এরকম অনুরাশি যাই দিক না কেন, তৈরি করে দিক, বই থেকে দিক, অন্য বই থেকে দিক, কোনো সমস্যা অবশ্যই পারবা। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখো, এইটাই পরীক্ষায় আসে কিন্তু। এই প্রশ্নগুলো সব পরীক্ষার প্রশ্ন। দেখো আমি এখানে লিখে দিয়েছি বাকাশি বোর্ড 2013। আসলে সবগুলোতে কিন্তু আমি লিখি না, কিন্তু আমি যতগুলো করাই সবগুলোই কিন্তু মূলত পরীক্ষায় আসে, সেরকম অঙ্কই আমি এখানে করাই। তো যাই হোক, তাহলে অনুরাশি আমরা শিখে গেলাম। এখন সহগুণক, এই যে আমাদের সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার জন্য খেয়াল করে দেখো, এই যে 2 এর সহগুণক জিনিসটা তো এই, কিন্তু এর আগে চিহ্ন দেখো মাইনাস হয়েছে। এখন মাইনাস চিহ্ন কিভাবে আসে? সেটা এইভাবে আসে। এই দেখো, এখান থেকে আমরা খুব সহজে কিন্তু বুঝে যাচ্ছি যে সহগুণক আর অনুরাশি, একটু আগে বলছিলাম না আমরা সহগুণক আর অনুরাশি কিভাবে পার্থক্য করবো। এই যে সহগুণক কি হবে? অনুরাশি যা ছিল তাই, তার সাথে গুণ হবে এইটা। এই যে -1 পাওয়ার m+n, আমি এখানে m+n দিছি, আর একটু আগে দেখাচ্ছিলাম r+c, একই কথা। অর্থাৎ সারি আর কলাম যোগ করতে হবে। বিষয়টা কিরকম, আমরা এই 2 এর এটা হিসেব করি তাহলে বোঝা যাবে। যেমন 2, এই 2টা আছে কত নম্বর সারিতে? 1 নম্বর সারিতে। কত নম্বর সারি? 1 নম্বর সারি। 1 নম্বর সারিতে আছে 2, অর্থাৎ এই আছে 1 নম্বর সারি। আর কলাম কত নম্বরে আছে? 2 নম্বর কলাম আছে। তাহলে এই যে -1, এই -1 এর পাওয়ার দিয়ে দাও 2 যোগ 1, 2 যোগ 1 দিলে হয় 3। তো 2 যোগ 1 দিলে যদি 3 হয়, তাহলে -1 এর পাওয়ার 3 দিয়ে দাও। 3 মানে কিউব। তা -1 এর পাওয়ার কিউব দিলে কি হয়? -1 হয়। তোমরা জানো যে মাইনাসের যদি কোনো কিছু পাওয়ার যদি জোড় হয়, আমি এখানে একটু ভালো করে দেখাই, তাহলে এখানে একটু লিখি। হ্যাঁ, তোমরাই বলো তো, এই -1 এর পাওয়ার 2 দিলে কত হয়? 1 হয়, তোমরা জানো। -1 এর পাওয়ার যদি 3 দিই তাহলে কত হয়? -1 হয়। আচ্ছা, -1 এর পাওয়ার যদি 4 দিই কত হয়? +1 হয়ে যায়। ও, এটা মাইনাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে -1 এর পাওয়ার জোড় দিলে প্লাস হবে, বিজোড় দিলে মাইনাস হবে। তা আমাদের ওখানে তো সেই কথাটাই বলেছে। খেয়াল করে দেখো যে আমাদের সূত্রটা ছিল হচ্ছে -1 এর পাওয়ার, এই যে সারি আর কলাম যোগ করে দেব। ওকে, আমরা পরেরটাই চলে যাই। এখানে বাড়ির কাজ দিচ্ছি কিন্তু তোমাদের, এই যে এতক্ষণ যেটুকু করালাম, তাই না, এই একই রকম দেখো এই অঙ্কগুলো সেম। এর অনুরাশি, এর সহগুণক, এর অনুরাশি এবং সহগুণক, এগুলো বের করবা। শুধু তাই না, এখানে আমি দিয়েছি যে ধরো এর ভিতরে এই যে 3 আছে, তাই না, এই 3 এর অনুরাশি বের করতে বলছি। কেন? তুমি বের করবা, ধরে নাও -5 এর অনুরাশি, -5 এর সহগুণক। ধরো এই 2, এই 2 এর 2 দুটো আছে, এটা দেওয়ার দরকার নেই, যেটা ডাবল আছে সেটা দেওয়ার দরকার নেই। এই যেমন ধরো এখানে আছে Z2 এর অনুরাশি বের করতে বলছে, তুমি বের করবা ধরো আছে Y3 এর অনুরাশি, X2 এর অনুরাশি। এরকম যা পারো
নিজে নিজে তৈরি করে করে অ্যান্সার বের করার চেষ্টা করবা। এবার আসলে এই অঙ্কটাতে এর মান কত, এগুলো আসলে ইন্টারেস্টিং অঙ্ক। এগুলো খেয়াল করে দেখো, এখানে 2টা জিরো। তা আমরা জানি এর মান বের করার সময় প্রত্যেকটা উপাদান যে কোনো একদিকে তার সাথে তার সহগুণক গুণ করতে হয়। তাই জিরোর সাথে সহগুণক গুণ করো, এই জিরোর সাথে সহগুণক গুণ করো, তার মান কি পাবা? জিরোই পাবা। আর থেকে যায় এই 1, তাহলে এই 1-এর সাথে তার সহগুণক গুণ করলে যা হয় তাই হবে অ্যান্সার। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, তাহলে এর পরের লাইনে আমরা কি করব? দেখো সরাসরি এই অংশটা নিয়ে নিচ্ছি। কি কারণ? কারণ এই জিরোর সহগুণক গুণ করলে জিরো, এই জিরো সহগুণক গুণ করলে সেটাও জিরো। আর এই 1-এর সাথে, এখানে 1 আসলে শুধু 1 বলে আমরা লিখি নাই, ধরে নাও মনে মনে এখানে আছে 1 আছে। তাহলে 1-এর সহগুণক কোনটা? এই যে এইটুকু থেকে যায় সেইটা। আর এর চিহ্ন কি হবে সেটা তো আমরা শিখেইছি। এই 1 কত নম্বর সারিতে আছে দেখো তো, আমরা সেই চিহ্নটা ক্যালকুলেশন করার চেষ্টা করি। -1-এর পাওয়ার কি হবে? সারি। সারি মানে কি? কত নম্বর সারি? 1 নম্বর সারি। তাহলে 1 যোগ কত নম্বর কলাম আছে? 3 নম্বর কলামে আছে দেখো 3। তাহলে 1 আর 3 যোগ করলে হয় 4। তা আমরা শিখেছি -1-এর পাওয়ার 4 দিলে কত হয়? +1। এই জন্য এখানে কিন্তু সেই প্লাসটা লেখা হয়নি। আমরা জানি প্লাস লেখার দরকার হয় না, মাইনাস হলে লিখতে হয়। ব্যাস। এর পরের লাইন কি হবে? এই 1-এর সাথে এইটার গুণ হবে, আর বিয়োগ এইটার সাথে এইটার গুণ হবে। এই তাহলে 1-এর সাথে গুণ করলে বি প্লাস সি, মাইনাস 1-এর সাথে গুণ করলে এ প্লাস বি। ব্যাস, এই কাটাকাটি করে কি থাকে? সি প্লাস মাইনাস এ। এই হচ্ছে অ্যান্সার। কিন্তু কত সহজ কিন্তু, তাই না? পরের অঙ্ক। আচ্ছা, আমরা বলেছিলাম যে আজকে মোটামুটি আমাদের একটা ঘন্টা খানেকের হিসাব রাখতে হবে, তাতে আশা করা যায় আমরা শেষ করতে পারবো এই চ্যাপ্টারটা। আর এইটা ধরো ওই যে বললাম না যে এখনই তোমাদের সব বুঝে ফেলতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা সারা সপ্তাহ ধরেই এটা করবা, এটা দেখবা আর করবা, দেখবা আর করবা। বই না থাকলেও একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, দেখবা যে নিজের উপর একটা কনফিডেন্স আসবে। এখন আমরা এই অঙ্কটা করি। এখন এখানে যে জিনিসটা সংখ্যা দিয়ে লেখা, এটা তোমরা জানবা না, কারণ এটা তোমাদের আগে কখনো ছিল না হয়তো। এটা কিন্তু ডাব্লু না। এই যে এরকমভাবে যে আমরা লিখছি, এটা কিন্তু ডাব্লু না, এটাকে বলা হয় ওমেগা। এটাকে বলা হয় হচ্ছে ওমেগা। হ্যাঁ, ডাব্লুর মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে ওমেগা। এইটার কিছু কিছু জিনিস কিন্তু আমাদের জানতে হবে। এই ওমেগা জিনিসটা কি আমরা যখন জটিল সংখ্যা পড়বো তখন জানবো, আপাতত সংক্ষেপে বলি। এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর মান হচ্ছে 0। এটা আমাদের একটু জানতে হবে। আরও কিছু আছে, সেগুলো এখন দরকার হচ্ছে না, যেমন ওমেগা কিউব মানে হচ্ছে কিন্তু 1। তো যাই হোক, আমাদের এই উপরেটা লাগবে এখন, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা আমাদের প্রয়োজন হবে। তো যাই হোক, এটার মান আমরা কিভাবে নির্ণয় করব? ওমেগাকে বলা হয় এককের কাল্পনিক ঘনমূল। আগেই বলছি এটা ডাব্লু না, এটাকে বলা হয় ওমেগা। তাহলে এটা প্রথম লাইন মানে অঙ্ক। তারপরের লাইন কি হবে? তারপরের লাইন আমরা কি করছি? এই যে প্রত্যেকটা যোগ করে এখানে লিখেছি, এইটা করা যাবে। এটারে বলা হয় বিস্তৃতি। এর আগে হচ্ছে আমরা দেখাচ্ছিলাম, তাই না? যে না, দেখাইনি, এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এই তিনটায় প্রত্যেকটা উপাদান যোগ করে এইখানে বসিয়েছি। এইটারে কি বলে? এটাকে বলা হয় কলাম 1, মানে 1 নম্বর কলাম। এটাকে বলে 2 নম্বর কলাম, এটাকে বলে 3 নম্বর কলাম। তো আমরা এখানে কি করেছি? এইখানে লেখা আছে সেটা। এই দেখো C1 মানে হচ্ছে 1 নম্বর কলাম। তা 1 নম্বর কলামে কি তৈরি করছি আমরা? এখানে একটু বড় করে দেখাই। হ্যাঁ, এই C-1, আমরা জানি C1 মানে 1 নম্বর কলাম, C2 মানে 2 নম্বর কলাম, C3 মানে 3 নম্বর কলাম। একইভাবে R1 R2 মানে রো, অর্থাৎ সারি নাম্বার 1, সারি নাম্বার 2, সারি নাম্বার 3 হতে পারে। তো যাই হোক, এই যে ড্যাশের অর্থ হচ্ছে নতুন কলাম। নতুন কলাম মানে 1 নম্বর কলামে আমরা নতুন একটা কলাম বানাচ্ছি। সেই কলামটা হবে এরকম C1 যোগ C2 যোগ C3। হ্যাঁ হ্যাঁ, এই যে ইস্তিয়াক লিখেছো, পদার্থবিজ্ঞানে ওমেগা ছিল। হ্যাঁ, ওমেগা ছিল পদার্থবিজ্ঞানে। ওমেগা, আলফা, থেটা, গামা এগুলো পদার্থবিজ্ঞানে ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা কি পেলাম বুঝতে পারছো? যে 3টা কলাম যোগ করে আমরা C1-এ বসিয়েছি, এই জন্য এখানে ড্যাশ দিয়েছি।
তার মানে এরকম জিনিস কিন্তু আমরা আরও পাবো। যদি আমরা ধরো এরকম লিখতাম C1 ড্যাশ সমান সমান C1 মাইনাস C2, আমাদের এটাও প্রয়োজন হবে কিন্তু পরে। এর অর্থ হলো C1 থেকে অর্থাৎ 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে করে বসিয়েছি 1 নম্বর কলামে, অর্থাৎ নতুন কলামকে আমরা ড্যাশ দ্বারা প্রকাশ করব, আর এটা তো বিয়োগ করে আমরা লিখছি। ওকে, তাহলে বুঝতেই পারছো যে আমরা 1 নম্বর কলামে প্রত্যেকটা কলাম যোগ করে করে বসিয়েছি। তাহলে কি পেলাম দেখো তো, এইটা পেলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা একটু আগেই কিন্তু দেখেছিলাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটার মান কিন্তু 0, তাহলে প্রত্যেকটার মান 0 বসিয়ে দাও। আর এই তিনটে উপাদান যদি 0 হয়ে যায়, অর্থাৎ যে কোনো সারি বা যে কোনো কলাম যদি 0 হয়ে যায়, পুরো নির্ণায়কের মানই কিন্তু 0 হয়ে যাবে। এই যে এখানে যে 0 পেলাম কি কারণে, এই যে এখানে লিখে দেখানো হয়েছে যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0। ব্যাস, এটাই কিন্তু অ্যান্সার। পরীক্ষার একটা প্রশ্ন উত্তর আমরা এখনই শিখে ফেললাম। কেমন? আমি আগেই বলেছি যে এটা এখন শুধু গল্পের মতো দেখো, এরপরে খাতা কলম নিয়ে বসে এটা টেনে টেনে দেখে দেখে অঙ্ক করা শুরু করে দেওয়া। ইউটিউব চ্যানেলের নাম কি? আচ্ছা, একই নাম। হ্যাঁ, এই পেজের নাম যা, ইউটিউব চ্যানেলেরও নাম সেম। কৃষি ডিপ্লোমা ক্লাস। মুজাহিদ জিজ্ঞাসা করেছো। আচ্ছা, এর মান বের করো। এখন আমরা এর মান বের করব। আমি আগেই বলেছি যে এই যে নির্ণায়কের মান বের করাই তো আসলে নির্ণায়কের মূল কাজ। হ্যাঁ, তা এই মান বের করতে কি করে? আমি বলেছি যে যে কোনো 3টা উপাদান নাও, যেহেতু 3টা উপাদান, তার সহগুণক দিয়ে গুণ করতে হবে। তার মানে খেয়াল করে দেখো, এই যে 3 এটা নিতে পারো, তাহলে 3-এর সাথে 3-এর সহগুণক কি, এই যে এখান থেকে সহগুণক হবে সেটা গুণ করতে হবে। এবার যদি আমরা এইদিকে যাই 1, তাহলে 1-এর সাথে তার সহগুণক গুণ করতে হবে। এই 2 তার সাথে সহগুণক গুণ করে যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। এখন প্রশ্ন আসছে, তুমি যদি বলো যে না আমি ওদিকে হিসাব করব না, আমি এই দিকে হিসাব করব, যে 3-এর সহগুণক গুণ করব, তারপরে 6-এর সহগুণক গুণ করব, 9-এর সহগুণক গুণ করব, তাহলেও হবে। এখন তুমি যদি মনে করো না আমি এ পাশেরটা নেব না, আমি এই নিচেরটা নেব, এই যে 9-এর সহগুণক, 7-এর সহগুণক, 8-এর সহগুণক, তাহলেও হবে। ক্লিয়ার? যে কোনো 3টা উপাদান তার সহগুণক গুণ করলেই উত্তর হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপারটা। দেখো এই নিলাম, তারপরে এখানে আমরা 3 দিয়ে শুরু করি। এই যে 3 কোনটা, এর সাথে এর সহগুণক গুণ হবে। এর সহগুণক কি আমরা বুঝতে পারছি, এই হচ্ছে সহগুণক। ব্যাস, তারপরেরটা কি নিছি আমরা, 1। এই যে 1, এই 1-এর সাথে তার সহগুণক কি দেখো তো, আমরা বলছিলাম যে যার সহগুণক নেব তার সারি তার কলাম বাদ যাবে। কি থাকে তাহলে, 6, 9, 5, 8। এই দেখো 6, 9, 5, 8। আর এইটা যেহেতু এর আগের চিহ্নটা কি হয়েছে, মাইনাস। কি কারণে মনে আছে, এই যে -1-এর পাওয়ার দেখো 1 কত নম্বর সারিতে, 1 নম্বর, কত নম্বর কলামে, 2 নম্বর। তাহলে কি পাচ্ছি আমরা, -1-এর পাওয়ার কিউব। তাহলে কি পাচ্ছি, -1। এই কারণেই কিন্তু এই মাইনাসটা। একইভাবে এবার 2-এরটা যখন নিচ্ছি তখন দেখো আবার প্লাস হয়ে যাচ্ছে, কারণ 2 আছে কত নম্বর, কত নম্বর সারিতে, 1 নম্বর, কত নম্বর কলামে, 3 নম্বর। তার মানে -1-এর পাওয়ার হয়ে যাচ্ছে 4। এই কারণে দেখো এই যে 2-এর এখানে এসে প্লাস। কিন্তু এখন তোমরা হয়তো অনেকে দেখবা যে অনেকে অঙ্ক এরকম বোঝাইতে পারে যে এই যে চিহ্নগুলো কিভাবে হয়, এই যেমন 3-এর আগে প্লাস, এখানে মাইনাস, অনেকে এইভাবে বোঝায়। আমি ওইভাবে বোঝাই না, তারপরেও যেহেতু অনেকে বলতে পারে আমি লিখে দিচ্ছি যে এই যে সহগুণকের যে চিহ্নটা কি হয়, এইভাবে বোঝায় অনেকে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এরকম অনেকে বোঝাইতে পারে। সেই জন্য আমিও দেখাই দিলাম এরকম। আসলে এই জিনিসটা আসে কিন্তু ওখান থেকে, এই যে -1-এর পাওয়ার সারি আর কলাম যোগ করলে যা হয় সেটা বসাই দিলেই এই চিহ্নগুলো আসে। ব্যাস, আর কি কোনো কঠিন কিছু? এবার খেয়াল করো কি হবে, এই 3-এর সাথে গুণ হবে কি, এই যে 4 আর 8 গুণ করে বিয়োগ করবো হচ্ছে 5 7 35। এই দেখো 4 এটা 32 বিয়োগ 35, আর এখানে -1 ছিল, এর ব্র্যাকেটে দেখো 6 8 48 বিয়োগ 45, এখানে ছিল +2, তার সাথে 6 7 42 বিয়োগ 36। এখন এইগুলো যোগ বিয়োগ করে ফেলো, ব্যাস উত্তর হয়ে গেল। এই যে এই কিন্তু আসলে নির্ণায়কের মান বের করা, এটা খুবই সোজা, এটা মোটেই কঠিন কিছু না।
এখানে একটা বিকল্প পদ্ধতি দেখানো হচ্ছে। বিকল্প পদ্ধতিটা কি? বিকল্প হচ্ছে এইটারে কি করলে এরকম কোনো একটা শর্তে ফেলে দেওয়া যায়। তো এখানে দেখো কি করা হয়েছে, এখানে করা হয়েছে যে 1 নম্বর যে সারি, এই যে 1 নম্বর সারি, এখানে আমরা কি করেছি, 1 নম্বর সারি 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করা হয়েছে। অর্থাৎ এই যে 1 নম্বর সারি, এই 1 নম্বর সারিতে আমরা বসিয়েছি 2 নম্বর যে সারি ছিল, এই যে 2 নম্বর সারি, তার থেকে 1 নম্বর সারি বিয়োগ করেছি। তাহলে দেখো 6 এর থেকে 3 বিয়োগ করলে 3, 4 এর থেকে 1 বিয়োগ করলে 3, 5 এর থেকে 2 বিয়োগ করলে 3। এইটা করে আমরা 1 নম্বর সারি পেয়ে গেলাম। কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু আমি আগেই বলেছি, এই যে ড্যাশ দিয়ে লিখতে হয়। আর কত নম্বর সারি? 1 নম্বর সারি। আর এখানে আমরা কি করেছি, 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ দিয়েছি। এখন এখানে কি সবসময় এই 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি? না, 3 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করতে পারো, 1 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করতে পারো, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করতে পারো, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে পারো। এটা হচ্ছে তোমার ইচ্ছা, কোনটা করলে আমার সুবিধা হবে। কেন এটা করলাম সেটা একটু দেখি। এবার 2 নম্বর সারিতে আমরা কি বসাচ্ছি দেখো, এই 2 নম্বর সারিতে বসাবো হচ্ছে 3 নম্বর সারির থেকে 2 নম্বর সারি বিয়োগ করছি। তাহলে 9 এর থেকে 6 বিয়োগ করলে কত? 3। 7 এর থেকে 4 3, 8 এর থেকে 5 বিয়োগ করলে 3। এখন কি সুবিধাটা কি পেলাম, এটা করতে গেলাম কেন? রিপ্লাই করবেন, কোন বিষয়টা রিপ্লাই করতে বলছো? আচ্ছা, রিপ্লাই করতে বলছো শেখ মাহফুজ। আচ্ছা, কি রিপ্লাই করতে বলছো আমি বুঝি নাই। প্রশ্ন করলে অবশ্যই আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। যাই হোক, এখানে সুবিধাটা কি দেখো, এইটা করার কারণে যেটা হয়েছে, আমরা জানি যে এরকম বিয়োগ করলে বা যোগ করলে এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। আমাদের উপকারটা কি হলো, এই যে প্রথম এখন একটা সারি পেলাম, আর এই যে সারি পেলাম, দেখো সংখ্যাগুলো সব একই। আর আমরা একটু আগেই কিন্তু একটা সূত্র শিখেছি যে যদি একই সারি বা কলাম হয়ে যায় তাহলে তার মান হবে 0। সুতরাং কি হবে, এটার মান এখন আমরা কি পাবো, তাহলে সারি আর কলাম যেহেতু মিলে গেছে তাহলে এর মান হবে 0। কত সুন্দর না অ্যান্সারটা? তার মানে এই পাশে যেমন আমরা সহগুণক গুণ করে করে অ্যান্সার পেলাম 0, আর এখানে তা না করে এই যে সূত্র বসাই, অর্থাৎ শর্টকাট সূত্র বসিয়ে কিন্তু অঙ্কটা করে ফেললাম। এইগুলো আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এগুলো তো বুঝতেই পারছো তোমরা সবাই এক্সপার্ট, এইগুলো স্ক্রিনশট দিয়ে অঙ্কগুলো করে ফেলবা। আমি বলেছি বই দরকার নেই, কিন্তু খাতায় করে ফেলবা, সাদা কাগজ। সেটা ক্লাস শুরু হলে কিন্তু আমি দেখতে চাইবো। হ্যাঁ, তুমি অবশ্যই দেখাবা। আমি প্রত্যেককে আমি কিন্তু খাতা চেক করি। হ্যাঁ, এই অঙ্কগুলো যা বাড়ির কাজ দিচ্ছি আমি খাতা চেক করব। শুধুমাত্র যার মোবাইল নাই, যে কোনোদিনও ইন্টারনেট চালাও না, কখনোই ইন্টারনেটে ঢোকো না, তার ক্ষেত্রে মাপ আছে। আর সেই ক্ষেত্রে আমি অবশ্যই বাড়িতে জিজ্ঞেস করব ফোন করে যে আসলে তোমার টাচফোন ব্যবহার করো কিনা, আছে কিনা। যে টাচফোন ব্যবহার করো না তার জন্য সমস্যা নেই, কিন্তু যে ব্যবহার করো বা অনলাইনে ঢোকো, এই লাইভ দেখছো, তার কিন্তু অবশ্যই খাতা আমি চেক করব। এই বাড়ির কাজের এগুলো অবশ্যই করে ফেলবা। নেক্সট, সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এতক্ষণ আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম, যদিও অতি সংক্ষিপ্তের ভিতরে 2-1টা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ঢুকে গেছে। হ্যাঁ, কারণ অতি সংক্ষিপ্ততে 2 নম্বর থাকে, আর সংক্ষিপ্ত প্রশ্নে থাকে হচ্ছে 3 নাম্বার। এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে। এই প্রশ্নগুলো আমরা একটু আগে যে সূত্রগুলো শিখলাম ওইগুলো কাজে লাগে। সূত্রগুলো কি মনে আছে? যেমন ধরো C1 ড্যাশ, এটার অর্থ কি, 1 নম্বর কলাম নতুন কলাম, ড্যাশ মানে নতুন কলাম। এটা সমান সমান হতে পারে, একটু আগে বলছিলাম C1 থেকে C2 বিয়োগ দাও, হতে পারে C2 থেকে C3 বিয়োগ দাও, হতে পারে C1 প্লাস C2 হতে পারে। এগুলো কোনো বিষয় না, যেটা আমার প্রয়োজন হবে আমি সেই কাজটাই করব, করে নতুন কলাম বা নতুন সারি তৈরি করব, করে আমরা উত্তর তৈরি করব। এখন প্রশ্ন তোমরাও করতে পারো যে আসলে বুঝবো কি করে যে কোনটার থেকে বিয়োগ করবো বা কোনটা যোগ করব, এইটা প্রশ্ন না? হ্যাঁ, এর উত্তর দেখতে হবে যে কোনটা করলে আমার অঙ্কের উত্তর পাওয়া যাবে। খেয়াল করে দেখো, এখানে চাচ্ছে কি পি মাইনাস পি ওয়ান। তা তুমি চিন্তা করো তো, এখানে পি মাইনাস পি ওয়ান পেতে গেলে কি করতে হবে? খেয়াল করে দেখো, এইটার থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে পি মাইনাস পি ওয়ান পাবো, অথবা এটার থেকে এইটা বিয়োগ করলেও কিন্তু পি মাইনাস পি ওয়ান পাবো। তার মানে এখানে পি মাইনাস পি ওয়ান পেতে হবে, সরি পি মাইনাস ওয়ান পেতে হবে, আর এখানে পেতে হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান। তা এইটা হিসাব করেই কিন্তু আমরা ওই যে কলাম বা সারি এই কাজটা করব। তো দেখো অঙ্ক করে ফেলি আমরা সরাসরি।
এই যে আচ্ছা আবারও বলছি, এই যে আমি এখানে কিন্তু ওই জায়গা বাঁচানোর জন্য ডাইন পাশে সমান সমান দিয়েছি। তোমরা কখনোই ডাইন পাশে সমান সমান দিবা না, তোমরা এই যে নিচেই এভাবে নিচেই অঙ্ক করতে করতে যাবা। তো যাই হোক, এখানে দেখো আমরা কি করেছি। আমরা এই যে 2 নম্বর কলাম, এই যে 2 নম্বর কলামে অর্থাৎ এই কলামে আমরা বসিয়েছি কি, অর্থাৎ C2 তে বসিয়েছি C2 থেকে C1 বিয়োগ করে বসিয়েছি। তাহলে খেয়াল করো, এখান থেকে যদি এই কলাম বিয়োগ করি তাহলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, পি থেকে 1 বিয়োগ করলে হয় p-1, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে হয় p²-1। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। এরপরে কি করেছি, 3 নম্বর কলাম। এই 3 নম্বর কলামে আমরা যেটা বসিয়েছি সেটা হচ্ছে যে এই 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করেছি। তাহলে কি হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, পি স্কোয়ার থেকে পি বিয়োগ করলে p²-p, p4 থেকে p² বিয়োগ করলে p4-p²। ক্লিয়ার? সুবিধাটা কি? এর একটা সুবিধাগুলো খুবই সুন্দর, যে এই যে দুটো জিরো পেয়ে গেছে, আমরা আগেই দেখেছি যে আমরা যে কোনো নির্ণায়কের মান বের করি এর সাথে সহগুণক গুণ করে। তাহলে এই জিরোর সাথে সহগুণক গুণ করলে সেটাও জিরো হয়ে যাবে, এই জিরোর সাথে সহগুণক গুণ করলে সেটাও জিরো হয়ে যাবে। তাহলে শুধু থাকবে 1। তো এই 1 এর সহগুণক কি দেখো তো খেয়াল করে, এই হচ্ছে তার সহগুণক, তাই না? একটা চিহ্ন আসবে অবশ্য। এই এই দেখো সেইটা, আমরা যে হিসাবটা একটু আগে দেখাচ্ছিলাম এইটাই তো সেই হিসাবটা, তাই না? সহগুণকটা কি, এই যে 3 এর সাথে তার সহগুণক, এই যে -1 এর সাথে সহগুণক, ওই সেই একই রকম। তাহলে দেখো এখানে 1 এর সাথে যে সহগুণক শুধু সেইটাই থাকবে, ব্যাস। এইবার দেখো কমন যাচ্ছে, কি কি কমন যাচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই দুটোর থেকে আমাদের p-1 কমন যায়। এটারে আরেক লাইন বেশি করলে ভালো হয়, খেয়াল করে দেখো এখানে p-1 যদি আমরা কমন নিই তাহলে থাকে হচ্ছে এখানে 1 আর এখানে হচ্ছে p-1, আর এখানে থেকে যাচ্ছে এখানে একটু p কমন নাও, p-1, আর এখানে p² কমন নাও, তাহলে p²-1। এই তো এই লাইনটা বেশি করলে ভালো হয়। এইবার খেয়াল করে দেখো এখান থেকে আবারও কমন যাচ্ছে, এখান থেকে আবারও দেখো p²-1 কমন যাচ্ছে। এইভাবে করে আমরা যদি এই দুটো কমন নিই তাহলে খেয়াল করে দেখো একটু আগে যে কমন নিয়েছিলাম আমরা, কি জানো, p আর p² এইটুকুই শুধু থেকে যায়। এরপরে বাকিটা এটা তো আর কিছু করার দরকার নেই, এটা বের করতে হবে কি করে, এই 1 আর p² এটা গুণ করতে হয় না, তাহলে p² বিয়োগ এই দিক গুণ করতে হয় এই, তাহলে কি হয় p, তাহলে p² - p পেলাম আমরা। তাহলে এখানে থেকে যাচ্ছে এইটা আর একটু আগে যেটা পেলাম এইটা একসাথে করলে কেমন হয়, এই যে এখান থেকে p কমন নাও, এখান থেকে p কমন নিলে p-1 থাকছে। তাহলে এখানে একটা p-1 পাচ্ছি আমরা, আর এখানে একটা p-1 তো আগেই ছিল, এই দুটো গুণ করলে হয়ে যায় হোল স্কোয়ার। এই দেখো, তাহলে এটা একটা কিন্তু সুন্দর অঙ্ক, পরীক্ষায় আসছে এবং সেটা লিখে দিলেই কিন্তু উত্তর। আচ্ছা একবার বলেছো সূত্রগুলো দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এর সূত্র আসলে খুবই কম, এখানে দেখো আমি তেমন কিছু বলিনি, কিন্তু সূত্র বলতে আমি বলেছি যে এই যে জিনিসটা, এটা আসলে সূত্র বলাটা ঠিক হবে না, কারণ এটা তো নির্দিষ্ট না। যেমন ধরো তুমি C1 নিলে এটা সমান সমান C3 থেকেও C1 বিয়োগ করতে হতে পারে, অথবা C1 + C2 ও যোগ করতে হতে পারে, যোগ বিয়োগ বিভিন্ন কিছু হতে পারে। এখানে কিন্তু তেমন সূত্র নাই। সূত্র বলতে পারো হচ্ছে ওই রকম যে দুইটা কলাম একই হলে, দুইটা কলাম মানে একই মানে কি, ধরো এ বি সি, এখানেও দিলাম এ বি সি, আর এখানে ধরো ডি ই এফ, এই তো একটা নির্ণায়ক। খেয়াল করে দেখো এই কলাম আর এই কলাম হচ্ছে একই, এরকম হলে এর মান হবে 0। এই তো মানে এই চ্যাপ্টারটাই কিন্তু আসলে সূত্র তেমন নাই, তারপরও আমি চেষ্টা করব তোমাদের আলাদা করে এক জায়গায় লিখে তোমাদের গ্রুপে দিয়ে দিতে, ঠিক আছে? তোমরা বলেছো যখন, আমি ওটা দেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারে আসলে সূত্র তেমন নাই। আচ্ছা, আমরা কিন্তু নির্ণায়ক আসলে শিখে গেছি, হ্যাঁ। আমাদের আসলে এর পরেরটে আমরা খুব দ্রুত যেতে পারবো এখন, কারণ জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এতক্ষণে। এই যে অঙ্কটা প্রমাণ করতে হবে, এইটা হলে এইটা প্রমাণ করো। তো খেয়াল করে দেখো আমরা প্রমাণ করব কি করে, এখানে আমাদের কি লাগবে একটু দেখতে হবে। যেহেতু এটা প্রমাণ করতে বলছে, যেটার মান নির্ণয় করতে বলে সেটা আইডিয়া করে করতে হয়। এটা তো দেখতেই পাচ্ছ যে এখানে a-b লাগবে, b-c লাগবে, c-a লাগবে। তার মানে বুঝতেই পারছো কার থেকে কি বিয়োগ দিতে হবে। তোমরা একটু আগে আমরা যেমন দেখছিলাম যে
কলাম থেকে কলাম বিয়োগ, সারির থেকে সারি, কিন্তু এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে কোনটা থেকে কোনটা বিয়োগ দিতে হবে। এখানে এ মাইনাস বি, তার মানে তুমি ইচ্ছা করে যদি এইটার থেকে এইটা বিয়োগ দাও তাহলে কি হবে, এই এ মাইনাস ওয়ান হয়ে যাবে। তাই এই দিয়ে কি কোনো কাজ হবে? হবে না। তার জন্য এখানে কিন্তু নিশ্চিত করে আমরা দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হতে হবে, অর্থাৎ এই 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ দিলে তবেই দেখো এ মাইনাস বি পাওয়া যায়। দেখছো, এই যেমন বি মাইনাস সি, এটা পেতে গেলে দেখো 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ দিতে হবে, তবেই বি মাইনাস সি পাবা। তার মানে এখানে কিন্তু কলাম থেকে কলাম বিয়োগ দিতে হচ্ছে, সারির থেকে সারি বিয়োগ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। তাহলে আমরা যে জিনিসটা একটু আগে বলছিলাম যে আসলে কোনটার থেকে বিয়োগ করব বা কোনটা যোগ করব, এটাতে কোনো সমস্যা আছে কিনা এবার ক্লিয়ার হয়েছে যে আমার যা উত্তর চাবে সেই অনুযায়ী করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে দেখো এখানে করেছি কি, আমরা এই যে C1 থেকে C2 বিয়োগ দিছি, আমরা একটু আগেই যেটা দেখাচ্ছিলাম, এই C1 থেকে C2 বিয়োগ দিলে পাই এরকম। আর নিচেরটাই দেখো C2 থেকে C3 বিয়োগ দিছি, এই যে এই আছে C2, তার থেকে C3 বিয়োগ দিছি, তাহলে কি পাচ্ছি দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 0, বি থেকে সি বিয়োগ দিলে বি মাইনাস সি, বি কিউব থেকে সি মাইনাস সি কিউব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, খেয়াল করে দেখো এখানে আমরা কেবলমাত্র দুইটাকে করছি, অর্থাৎ এই 1 নম্বর কলাম আর 2 নম্বর কলামেই কিন্তু আমরা পরিবর্তনটা আনছি, 3 নম্বর কলামে কিন্তু কোনো পরিবর্তন আনি নাই। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে এই 3/3 এই যে নির্ণায়ক, এখানে সর্বোচ্চ 2টাকে পরিবর্তন করা যাবে, 3টাকে একসাথে পরিবর্তন করা যাবে না। কেমন, হয় একটাকে করতে হবে বা 3টাকে পরিবর্তন করা যাবে না। ওকে, এর পরের লাইন কিন্তু আমরা সবাই শিখে গেছি, কিন্তু একটু আগেই দেখাইছি, এই যে 0-র সাথে গুণ করলেই 0, এই 0-র সাথে সহগুণক গুণ করলে 0, তাহলে থেকে যাচ্ছে কেবলমাত্র এই 1-এর সাথে যে সহগুণক সেইটা, এই অংশটা থেকে যাচ্ছে, এই যে দেখো। আর এর পরের অংশ আমরা সবাই জানি, কিন্তু একটু আগেই দেখাছিলাম কমন নেওয়া কাজ, যেমন এই যে এ মাইনাস বি কমন নেব, তোমরা জানো তো এখান থেকে এ মাইনাস বি যে কমন যায় এটা সবাই জানো, জানার কথা। কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল কিন্তু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে আছে? তাহলে এখান থেকে দেখো এই এ মাইনাস বি কিন্তু কমন যাচ্ছে, কমন গিয়ে তাহলে থেকে যাচ্ছে কি, ওই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে যাচ্ছে, আর এখান থেকে যাচ্ছে এইটা। তাহলে দুটো জিনিস কিন্তু কমন পেয়ে গেছি এই যে আমরা। তার মানে খেয়াল করে দেখো এই অংশটা, উত্তরের এই অংশটা কিন্তু আমাদের হয়ে গেছে, আর থাকতেছে সি মাইনাস এ, আর এইটুকু বের করতে হবে। তা ওইটা কি, ওইটা জাস্ট গুণ করলেই তো হয়ে যাবে, নির্ণায়কের মান বের করো, এই যে এই দিকটা আগে গুণ করব বিয়োগ এই দিকটা গুণ করব, করলেই উত্তর হয়ে যাবে। দেখবা এই যে গুণ করলাম, গুণ করে খেয়াল করে দেখো এর ভিতরে একটা কাটাকাটি আছে, এই যে বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কাটাকাটি, আর যা থাকে তাকে ওই যে উৎপাদকে বিশ্লেষণ করতে, মনে আছে? এটাও তোমরা করেছো, এটা কাটার পরে যা থাকে সেখান থেকে দেখো এই কমান নিলাম, এই কমান নিলাম, এখানে দেখো সি মাইনাসে কমান যাচ্ছে, তাহলে সি মাইনাসে কমান নিয়ে নাও, সি মাইনাসে কমান নিলে যা ভিতরে থেকে যায় তা যোগ বিয়োগ করলে পাওয়া যায় এইটা, এই বি প্লাস সি প্লাস এ। তা বি প্লাস সি প্লাস এ যা, এ প্লাস বি প্লাস সিও তাই না, ব্যাস এটা সাজাই লিখলেই উত্তর, ডাইন পাশ প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারছো? আমরা কিন্তু বলা যায় চাপটা শেষ করে ফেলেছি, কারণ জিনিসটা ধরতে পারলে আর কোনো সমস্যা নেই। দেখো বাড়ির কাজ তোমরা করবা, অবশ্যই করবা, কি করতে হবে সেটা দেখে শুনে করতে হবে। খেয়াল করে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে এখান থেকে চেষ্টা করবা এক্স মাইনাস ওয়াই বের করার জন্য। দেখো পারবা, চেষ্টা করো, চেষ্টা করো, যেহেতু শিখিয়ে দিয়েছি চেষ্টা করতে হবে। এখানে একটা অঙ্ক সরাসরি দিয়েছি, কারণ এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলবো না সেজন্য, কারণ আমি তো শিখিয়ে দিয়েছি বুদ্ধিটা। খেয়াল করে দেখো এই এত বড় একটা জিনিস, কিন্তু আমাদের বের করতে হবে কি, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আসলে এ স্কোয়ার মানে কি, এখানে দুইটাই এ আছে, একটাই বি স্কোয়ার মানে বি আর বি, সি স্কোয়ার মানে সি আছে, এগুলোই তো, এগুলো সব গুণাকার আছে, তার মানে কমান নেওয়া কাজ, তাই না? তাহলে প্রথমে কমান নাও, খেয়াল করে দেখো এর ভিতরে সবার ভিতরে এ আছে, তাহলে এখান থেকে কমান নাও এ, এখানে দেখো সবার ভিতরে বি আছে, বি কমান নাও, কারণ সবার ভিতরে সি আছে, তাহলে সি কমান নাও, তাহলে এই তো এ বি সি পেয়ে গেলে। এখানে আমাদের চাচ্ছিল হচ্ছে কি, চাচ্ছিল 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার এ বি সি তো পেয়েই গেলে, প্রথমেই পেয়ে গেলে এ বি সি, তাহলে অঙ্ক তো ছোট হয়ে গেছে। এই পরের অংশ দেখো একদম সোজা, কি করা হয়েছে তারপরে এখানে দেখো এই তিনটাই, এই যে কলাম এইটা সব যোগ করা হয়েছে, যোগ করলে এখানে যা যা পাচ্ছ, এখান থেকে দেখো 2 কমান যাচ্ছে,
2 কমন নিয়ে নাও, তাহলে কি পেয়ে গেলে 2abc হয়ে গেছে। এইবার যা এখানে থাকে ওই যে দেখো বিয়োগ করা হয়েছে c1 c2, এই মানে এখানে যেটা দরকার হয় তোমার সেটা করো, করলেই দেখবা যে এখান থেকে কমান নিয়ে উত্তর হয়ে গেছে। যদি কেউ মনে করো যে এইটা বাদ দিয়ে আমি সরাসরি নির্ণায়কের মতো করব বাকি অংশ, তাতেও হবে। এটা ক্যালকুলেশন পরে কি পাবা দেখবা, এখান থেকে দেখো আরও একটা এ কমান গেল, এখানে এ স্কোয়ার বিসি, ব্যাস। আর এই যেটুকু থেকে যায় এইটুকু দেখো ওই যে 8 গুণ করলেই এরকম একটা পর্যায়ে পাচ্ছি আমরা, বিসি প্লাস বিসি, তার মানে 2bc করলেই দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমার মনে হয় ইজিলি বুঝতে পারছো। এই একটা এর মান কত? আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম যে পুরো মান, তাই না? আর এইটার বেলায় দেখো মান বের করতে বলছে। তাহলে পুরো মানের সময় তো আমরা বুঝছিলাম যে আমাদের লাগবে ওখানে পুরো মানে চাচ্ছে হচ্ছে a মাইনাস বি, তাই a মাইনাস বি বের করছি, b মাইনাস সি তাই b মাইনাস সি বের করছি। কিন্তু এখানে তো আমরা সেটা বুঝতে পারছি না যে আমাদের এটা কি করতে হবে। তাহলে এই অঙ্কটা ভালো করে দেখতে হবে, অঙ্কটা ভালো করে দেখে আমরা হচ্ছে অ্যান্সার বের করার চেষ্টা করব। কারণ কি, দেখে একই তৈরি করতে হবে। একই যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইয়ে হবে না, মান বের হবে না। তা কীভাবে করা যায় আমি দেখো অঙ্ক এখানে দেখানোর আগেই তোমাদের এখান থেকে করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, 1 নম্বর কলাম আর এটা 2 নম্বর কলাম বিয়োগ করলে কি হয় দেখো তো, এক্স প্লাস এ মাইনাস ওয়াই মাইনাস এ বিয়োগ। খেয়াল করে দেখো এই যে এ কেটে যাচ্ছে, গিয়ে কি পাচ্ছি আমরা, এক্স মাইনাস ওয়াই। তারপরে এবার দেখো তো এটা যদি বিয়োগ করি কি হয়, এক্স প্লাস বি মাইনাস ওয়াই মাইনাস বি। খেয়াল করে দেখো এখানেও আমরা বি কেটে যাচ্ছে, এখানেও এক্স মাইনাস ওয়াই পাচ্ছি, পরেরটাও কিন্তু একইভাবে এক্স মাইনাস ওয়াই পাবো। তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমান নেওয়া যাচ্ছে না? কমান নিলেই তো অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে। এই দেখো অঙ্কটা, এই যে দেখো, এই যে দেখছো একইভাবে। তাহলে এখানে c1 থেকে c2 বিয়োগ দিয়েছি, মানে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করেছি, করে বসিয়েছি 1 নম্বর কলামে। তারপরে কি 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে 2 নম্বর কলামে বসিয়েছি। বসানোর ফলে আমরা কি পাচ্ছি, এগুলো দেখো এক্স মাইনাস ওয়াই কমান নিয়ে নাও। এখানে কিন্তু মাঝখানে একটা লাইন গ্যাপ গিয়েছে, এটা তোমরা করবা। এই যে এখানে একটা লাইন কিন্তু গ্যাপ আছে, সেই লাইনটাই কি হবে, একটু আগে যেটা দেখালাম, এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। এই তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমান নিলে তো আর কিছুই থাকে না, সব 1 1 1 থাকে। এখান থেকে ওয়াই মাইনাস জেড কমান নিলে 1 1 1 থাকে। তা এই যে দুটো সারি বা দুটো কলাম মিলে গেলে তার মান কি, আমরা প্রথমেই শিখছি, তার মান হচ্ছে 0। সুতরাং 0 দিয়ে গুণ করলে তার মান তো 0 হবেই। এই অঙ্কটা, এটাও বাসায় করবা, বাসার জন্য কাজের জন্য দিচ্ছি। এটাও কিন্তু এটা বাসার জন্য, এখানে আমি বেশি কথা খরচ করব না, একই ধরনের কিন্তু দেখো এই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ কীভাবে বের করতে হবে আমি বলেছিলাম, আন্দাজে করা যাবে না। অর্থাৎ কলাম থেকে কলাম, সারি থেকে সারি, কোনটা বিয়োগ করবা তুমি, কোনটা যোগ করবা, যেটা দরকার সেটা। এখানে এ মাইনাস বি, তাহলে খেয়াল করে দেখো আমাদের কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে, এইটার থেকে এইটা বিয়োগ করতে, অর্থাৎ কলাম থেকে কলাম, 1 নম্বর কলাম থেকে, অর্থাৎ C1 থেকে C2 বিয়োগ করে আমরা বসাবো ধরো C1 এ। তাহলে দেখো এখানে কি পাওয়া যাবে, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে সি সি কেটে যাচ্ছে, b মাইনাস এ। এই দেখো একই, এগুলো নিয়ে এটা নিয়েও কিন্তু আমি তাহলে বেশি কথা বলবো না, একদম সেম, তাই না? ব্যাস একই কথা, এখানে কিন্তু মানে বোঝানোর কিছু নাই, আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। দেখো যে এ মাইনাস বি, বি মাইনাস সি পাওয়া গেল। এবার এখান থেকে তোমরা এরকম পদ্ধতিও ব্যবহার করতে পারো বা সরাসরি নির্ণায়ক পদ্ধতি করে ফেলতে পারো, করলে উত্তর হয়ে যাবে। আমি বলেছিলাম যে আমাদের ঘন্টা খানেক সময় কিন্তু দিতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু এখানে রেডি থাকবে। তোমরা এরপরে অল্প অল্প করে দেখে সেটা বাসায় প্র্যাকটিস করবা। রচনামূলকে আসলে অঙ্ক নেই, মনে হয় 2টা অঙ্ক আছে, তাহলে আমরা 2টা অঙ্ক খুব দ্রুত শেষ করে ফেলি, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের রিজার্ভে থেকে যাবে। এখানে দেখে দেখে তোমরা কিন্তু এই সারা সপ্তাহ এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবা, কেমন? তাহলে আমরা এখন দেখাচ্ছি,
রচনামূলক প্রশ্ন। এই যে প্রশ্নটা তোমরাই বলো তো, আমরা শিখে গেছি না এতক্ষণে ধরে। এখানে দেখো পি কিউব মাইনাস 1 হোল কিউব। এখন এই পি কিউব মানে কি আমরা কিন্তু জানি, পি কিউব মানে পি মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস 1, এরকম ছিল না এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তার মানে এই জিনিসটা লাগবে, তার মানে আমাদের পি মাইনাস 1 কিন্তু আগে বের করতে হবে। আমাদের এখান থেকে পি মাইনাস 1 বের করতে। এখানে অঙ্কটায় মনে হয় হালকা ভুল আছে, আমরা অঙ্কটা করতে গিয়ে দেখব। এই যে তাহলে এখান থেকে দেখো আমরা এই যে পি স্কোয়ার প্লাস পি এটা কিভাবে পেলাম, এই কলাম 1 2 3 এগুলো যোগ করেছি। কারণ আমাদের ওই যে আমি একটু আগে করে দেখালাম, কিন্তু এই যে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা ফেললে কিন্তু এই যে পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 প্রয়োজন হচ্ছে, তাহলে ওইটাই আমরা আগে বের করে ফেললাম কিন্তু। তাহলে এবারে এটা কমন নিয়ে নাও, কমন নিলে দেখো সবগুলো 1 হয়ে যাবে। কমন নাও, দেখো সবগুলো 1 হয়ে গেছে। আর এই যে 3টা 1 হলে সুবিধাটা কি, সে কলামে হোক সারিতে হোক 3টা 1 হলে সুবিধা যে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাই। তাহলে এরকম দুটো সারি বা দুটো কলাম যদি আমরা 0 পেয়ে যাই তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যায় না, তাই করা হবে। দেখো এবার এখান থেকে আমরা কি করছি, দেখো এই যে 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করেছি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে দেখো 0 হয়, এই যে 0। আবার 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ করেছি, সেখানেও দেখো ওই 0 পাচ্ছি। তাহলে সুবিধাটাকে আমাদের এই দুটো 0 পেয়ে গেছি, কিন্তু দুটো 0 মানে এর সহগুণক 0, এরও সহগুণক 0 হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে শুধুমাত্র এই অনের সহগুণক। তো অনেক সহগুণক কোনটা হবে, এইটা হবে, ব্যাস। তাহলে এইটুকু। এবার এখান থেকে বাকি অংশ কমান নিয়ে নাও, কমান তো যাচ্ছে এখানে, দেখো তো এই যে পি মাইনাস 1 কমান যাচ্ছে, যাচ্ছে না? এই যে পি মাইনাস 1 এটারে কিভাবে লেখা যায়, এই অংশটারে লেখা যায় না যে মাইনাস দিয়ে পি স্কোয়ার মাইনাস 1, তাই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যায় না, এই যে পি প্লাস 1 পি মাইনাস 1 এরকম হয়ে যায় না? তাহলে এই যদি হয় তাহলে দেখো তো এর ভিতরে পি মাইনাস 1 আছে, আর এখানেও কিন্তু পি মাইনাস 1 আছে, তাহলে এখানে পি মাইনাস 1 কমান যাবে। এই কিন্তু ঘটনা, এখানে দেখো শুধু কাজ আছে এখন কমন নেওয়া, তো কমন নিয়ে নাও। এই যে পি মাইনাস 1ও কমন নিলাম, পি মাইনাস 1 কমন নিলাম, তাহলে কি থেকে যায় এখানে, এখানে 1 থাকে, আর এখানে এই যে মাইনাস আর পি প্লাস 1 থাকে। এখানে পি মাইনাস 1 কমন নিলে এখানে পি থাকে 1 থাকে। এইবার এইটুকুর হিসাব করে ফেলো, এইটুকুর হিসাব মানে কি মনে আছে, এই যে এই দিকটা আগে গুণ করতে হয়, এককে 1 ফর্মুলার মাইনাস, তারপরে পি, আর এখানে আসছে পি প্লাস 1, তো ওই মাইনাসে মাইনাসে এটা দেখো প্লাস হয়ে যায়। তাহলে এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার প্লাস পি, 1 প্লাস পি স্কোয়ার প্লাস পি। তার মানে কি এইটা আর এইটা মিলে আরও একটা হয়ে গেল এই জিনিস। তাহলে আরেকটা পেলাম এখান থেকে, এটা ক্যালকুলেশন করে আরেকটা পেলাম, এই যে দেখো। তাহলে এই দুটো মিলে কি হয়, স্কোয়ার, এই দুটো মিলে স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা দেখো এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, সবার উপরে একটা স্কোয়ার দিয়ে দাও, তাহলে কি পাচ্ছি আমরা, এইটা হচ্ছে পি কিউব মাইনাস 1 পাচ্ছি, আর এখানে দেখো স্কোয়ার। আমি ওইটাই বলছিলাম যে এখানে হালকা ভুল আছে, দেখো ভুলটা কি, এখানে কিউব লিখেছে, আসলে কিউব তো না, স্কোয়ার হবে। ক্লিয়ার? ওই আমাদের অঙ্কেই কিন্তু ভুল ছিল, এটা কিন্তু কিউব হবে না, এটা স্কোয়ার হবে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে পি কিউব মাইনাস 1 তার স্কোয়ার, কিউব না। আমি ওই অঙ্ক দেখেই বলছিলাম যে এখানে একটু ভুল আছে। আমরা কিন্তু আজকে ক্লাস প্রায় শেষ, এই আছে বাড়ির কাজ, এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা। আমরা মনে হয় আজকের মতো প্রায় শেষে চলে আসছি, শেষ অঙ্ক এটা। তোমরা এইরকম সমাধান আগেও করেছো, এই যে 3x প্লাস ওয়াই প্লাস জেড সমান 10, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 0, আর এখানে রয়েছে কি 5x মাইনাস, এইটারে কিন্তু এইভাবে রাখবা না, এটারে এইভাবে সুন্দর করে লিখবা, এই 5x এর পরিবর্তে লিখবা 5x মাইনাস 9y প্লাস এইটারে লেখো জেড ইন্টু 0 সমান সমান 1। এটা লিখতে হবে কারণ এখানে তো জেড নাই, তাই না? নেই কেন, কারণ জেডের সাথে 0 গুণ আছে সেই জন্য, কারণ এটা প্রয়োজন, এটা না হলে আসলে অঙ্কটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে। তা এখান থেকে সমাধান, আমরা সমাধান অনেকভাবে করেছি, তাই না? ওই যে অপনয়ন, প্রতিস্থাপন, মনে আছে, এইরকম নানাভাবে আমরা সমাধান করেছি না, এখানেও সেরকমই, কিন্তু এইটার কিন্তু একটু সিস্টেম একটু আলাদা, সেটা আমরা একটু দেখি।
পরীক্ষার আগে এখনো কত সময় আমাদের পরীক্ষার আগে? আচ্ছা, পরীক্ষার আগে মানে প্রতি সেমিস্টারে পরীক্ষার আগে কত সময় পাই? ও আচ্ছা আচ্ছা, কত সময় পাও? তোমাদের 6 মাসের সেমিস্টার, কিন্তু ক্লাসের জন্য হয়তো 3.5 মাস মতো সময় পাও, ঠিক আছে? এই তা যাই হোক, এই অঙ্কটা আমরা দেখেই আজকের মতো আমাদের শেষ করি। এখন এটা ক্রামারের নিয়মটা কি সেইটা একটু বলি। এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এইভাবেই তো আমরা বের করতে হয়। তো এক্স এর মানটা হলো dx বাই ডি। এই ডি মানে কিন্তু ওই যে ডিটারমিন্যান্ট মানে নির্ণায়ক। তাহলে dx কি আর ডি কি, তাই তো? তারপরে ওয়াই মানে হচ্ছে তাহলে dy বাই ডি। যেমন জেড এর মান হবে তাহলে কি dz বাই ডি। তাহলে প্রত্যেকটা নিচে দেখো ডি আছে, তাহলে ডি বের করতে হবে, dx বের করতে হবে, dy আর dz বের করতে হবে, এই তো। তাই ডিটা কি? ডিটা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে নির্ণায়ক। তার মানে কি দেখো, প্রথমে আমরা ডি বের করি। তাহলে এই ডি সমান সমান আমরা হবে, এই দেখো এক্স এর সাথে কি আছে 3, এই ওয়াই এর সাথে কি আছে 1, জেড এর সাথে কি আছে 1, এই এক্স এর সাথে আছে 1, ওয়াই এর সাথে আছে 1, এই জেড এর সাথে আছে -1, একটু কেমন লেখা হয়ে গেল, -1 ধরে নাও, এটা -1। আর এখানে এক্স এর সাথে আছে 5, তারপরে এই ওয়াই সাথে দেখো আছে -9, আর সাথে দেখো 0, ওই যে একটু আগে দেখালাম জেডের সাথে কিছু। তাহলে এই যে সংখ্যাগুলো নিয়ে নির্ণয় করে যে মান পাবো তাকেই আমরা ডি বলবো। ক্লিয়ার? আর এর কিভাবে মান পেতে হয় আমরা কিন্তু শিখেছি, মনে আছে? এই যে 3-র সাথে এই অনুরাশি সহগুণক দিয়ে গুণ দিতে হবে, এই অনের সাথে তার সহগুণক দিয়ে গুণ দিতে হবে, এই অনের সাথে তার সহগুণক দিয়ে গুণ দিতে হবে। এই দিয়ে আমরা ডির মান বের করব। এই যে এই দেখো, এই হচ্ছে দেওয়া আছে এখানে ডি সমান সমান, এই যে বলছিলাম যে ওর ওই সহগগুলো নিয়ে আমরা নির্ণায়ক বের করব, তাকে বলবো আমরা ডি। আর এই অংশটা আমরা বুঝতে পারছি সবাই, একটু আগে বললাম, এটাই কিন্তু শেষ অঙ্ক। এই যে 3-র সাথে এইটা কোথা থেকে এলো, এটা বাদ দিলে যা হয়, এই অংশ তার হচ্ছে সহগুণক। তাহলে এই 1-এর সাথে 0 গুণ করলে 0, -1 আর -9 গুণ করলে 9, এইটা একইভাবে এই -1, এইটা এইটা এটা এই অনের সাথে এটা, অনের সাথে এটা কিন্তু আমরা আগেই শিখেছি যে এই যে অন, এই অনের সাথে তার সহগুণক গুণ করতে হলে কি এই অংশ আর এটা বাদ যাবে, তাহলে থাকে এই যে এটা। তাহলে 1 0 0 মাইনাস এইটা, এটা যোগ করলে এই যে প্লাস হয়ে যায়, ফর্মুলার মাইনাস আর এখানে একটা মাইনাস আছে এই। আর এটা তো আমরা সেই চিহ্ন জানি, সহগুণকের চিহ্ন। আচ্ছা এভরিওয়ান, আল্লাহ হাফেজ দিছো। আচ্ছা দিয়ে না, আর 2 মিনিট আছে। তাহলে এখান থেকে আমরা ডি এর মান কি পেলাম? ডি এর মান পেলাম হচ্ছে -46। এটা আমাদের লাগবে, কারণ আমরা শিখেছি যে এক্স সমান সমান হচ্ছে dx বাই ডি। তাহলে আমরা ডিটা পেয়ে গেছি, এখন dxটা দরকার। তাই dxটা এখান থেকে আমি শিখিয়ে দিচ্ছি। dx একইভাবেই বের করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, এই যে ডাইন পাশে যে ধ্রুব সংখ্যাগুলো ছিল 10, 0 আর 1, এইগুলো এক্স যেখানে আছে সেখানে বসাই দাও। অর্থাৎ এই যে এক্স গুলো কোথায় ছিল, এই না? তাহলে এখানে বসাই দাও। এই 3-এর জায়গায় বসা হচ্ছে 10, তারপরে এই 1-এর জায়গায় বসা হচ্ছে 0, এই 5-এর জায়গায় বসা হচ্ছে 1। এইগুলো বসালে যে নির্ণায়কটা পাবা তাকেই বলবে হচ্ছে ডিএক্স। এই যে এই খেয়াল করে দেখো, এখানে কি ছিল একটু আগে দেখো তো, এই যে বাম পাশে যাই একটু, এখানে ছিল দেখো 315, কিন্তু এই 315 এর পরিবর্তে আমরা এই পাশের এই ধ্রুবকগুলো বসাই দেব, তবেই সেটার নাম হবে ডিএক্স। এই যে 10 0 1 এটা বসাই দিলে এর মান ডিএক্স। তাহলে এই একইভাবে ক্যালকুলেশন করে এর মান পেলাম কত, -92। এবার ঠিক ডিওয়াই কখন পাবো? তাহলে ডিওয়াই এর যে মানটা সেখানে এই ধ্রুবকগুলো বসাবো। এই দেখো এই ওয়াই জায়গায় এখন বসাইছি কিন্তু ধ্রুবকগুলো, সেখান থেকে তাহলে আমরা ডিওয়াই এর মান পেয়ে যাচ্ছি। এই যে এবার ডিজেডটা তাহলে কি পাবো, ওই যে জেড এর অংশের জায়গায় বসাবো ধ্রুবকগুলো, এই দেখো, তাহলে তার মান পেলাম এটা। তাহলে এই যদি আমরা পেয়ে যাই তাহলে আর এক্স ওয়াই বের করতে কোনো সমস্যা, কারণ এক্স ছিল ডিএক্সকে ডি দ্বারা ভাগ করতে হবে। এই যে এক্স ডিএক্সকে ডি দ্বারা ভাগ করে দাও, এই যে
ডিএক্স পেয়েছি আমরা -92 আর ডির মান পেয়েছিলাম -46। এই দেখো কাটাকাটি করলে 2। তারপরে ডি ওয়াই এর মান কি পেয়েছিলাম, ডি ওয়াই -46 আর ডি পেয়েছিলাম -46, কাটাকাটি করে দাও 1। একইভাবে জেড এর মান কি পেলাম একটু আগে, -138, তাকে ডি দিয়ে ভাগ করে দাও। এই কিন্তু এক্স ওয়াই জেড এর মান। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। দেখো লম্বা ক্লাস, 1 ঘন্টা ব্যাপী, কিন্তু এর মাধ্যমে আমরা কিন্তু একটা চ্যাপ্টার শেষ করলাম এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অবশ্যই অঙ্ক আসে, ফাইনাল পরীক্ষাতে অবশ্যই অঙ্ক আসে। আচ্ছা কি বললে, মাহফুজ বলেছো যে স্যার এক্স এর মান কি ডি থাকবে, অন্য কিছু হতে পারে? আচ্ছা এক্স এর মান ডি থাকবে এরকম। আচ্ছা তুমি হয়তো বলতে চাচ্ছ এরকম কিছু যে এখানে যেমন আমরা ডি ধরেছি, এই ডির পরিবর্তে অন্য কিছু ধরা যায় কিনা, তাই না? আসলে ডি ধরাই তো ভালো, কারণ এই ডি হচ্ছে নির্ণায়কের যে ইংলিশ, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। হ্যাঁ, এই ডিটারমিনেন্ট থেকেই কিন্তু এই ডিটার, এই জন্য এটা ধরা হয়েছে, আর কিছু না। বুঝা গেছে? এটা ডি ধরাই তো ভালো, শুধু শুধু আর এখানে এক্সপেরিমেন্ট করার দরকার নাই। আচ্ছা আর তেমন কেউ কিছু প্রশ্ন করো নাই? তো আগেই বলে নিছিলাম যে আমরা আজকে যেটা করলাম সেটা কি, এটা হচ্ছে তোমরা ধরে নাও গল্প শুনতেছো আমার, হ্যাঁ, এইভাবে করে এইটা দেখে নাও, আর এরপরে কালকে একটা একটা অংশ দেখা যাচ্ছে অতি সংক্ষিপ্ত অংশটা একটু নিয়ে বসলে ভিডিও দেখবা, আর এই যা যা আমি করাইছি সেটা সাদা খাতায় করবা, মানে বই না থাকলেও হবে। কেমন? তো আজকে আর কথা না বাড়াই, আশা করা যায় আগামী সপ্তাহে আমরা নতুন আর একটা চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আজকে আমাদের এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকো। কিন্তু ওই যেহেতু অঙ্কের ক্লাস নিচ্ছি, আবারও বলছি যে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা এখন থেকেই শুরু হোক। তোমরা তাহলে দেখবা যে নিজেদের ভিতরে কোনো ভয় কাজ করবে না। সবাই খুব মানে অঙ্কের মতো সাবজেক্ট কঠিন হলেও তোমার কাছে কঠিন লাগবে না। যারা প্র্যাকটিস করবা বাসায়, তোমাদের কাছে কোনো কঠিন লাগবে না, অঙ্ক সোজা লাগবে এবং পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবা। আর যেহেতু এখানে এই ভিডিওটা থেকে যাচ্ছে, তোমরা দেখে দেখে নিবা, এটা আমি চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব। আর বাসায় প্র্যাকটিস করতে গেলে সমস্যা আসবে, কোনো সমস্যা নেই, তোমাদের একটা গ্রুপ খুলে দেওয়া হয়েছে, ওইখানে আমি বলছি কোনো রকম বাজে বা অপ্রয়োজনীয় কোনো কথা ওখানে চ্যাট করা যাবে না। তাহলে ওখানে করতে হবেটা কি, এইটাই, যেই জিনিসটা যে তুমি বুঝতেছো না ওখানে দাও, তোমার সহপাঠীরা দেখবা কেউ কেউ বোঝে, সে দেখবা তোমাকে সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। তারপরেও যদি না পারে কেউ, তখন আমি সমস্যার সমাধান দিয়ে দেবো। আমি কিন্তু অনেক সময় শুয়ে শুয়ে ওই মোবাইলেও কিন্তু সমস্যার সমাধান দিয়ে থাকি। তো তুমি যদি যেটা না বোঝো, তুমি ওই কোনো জায়গা, সেই জায়গাটার স্ক্রিনশট দাও, এগুলো তো তোমরা সবাই জানো। স্ক্রিনশট দাও বা ওখানে ভয়েস দিয়ে বলো যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি, দেখবো আমিও ভয়েস দিয়ে এবং ওই স্ক্রিন রেকর্ডিং দিয়ে আমি তোমাদের দেখাই দিতে পারবো। এমনকি মেসেঞ্জারেও কিন্তু ওই স্ক্রিন শেয়ার দিয়ে অনেক কিছু দেখানো যায়, বোঝানো যায়, ওটাও আমি করে দেখানোর চেষ্টা করব। অতএব তুমি যদি চেষ্টায় থাকো, আমি অবশ্যই তোমার সাথে থাকবো, এবং তোমার সফলতাই কিন্তু আসলে আমাদের সফলতা। আমাদের দিন তো শেষ, আমাদের তো আর সফলতার কিছু নাই নাকি? তোমরা ভালো পারলে আমাদেরই ভালো লাগে। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকেই লিখেছো, বুঝতে পেরেছি, আমিও খুব খুশি তোমরা বুঝতে পারলে। এই জন্যই তো এত বক করলাম, এনার্জি খরচ হয়, আর ভালো লাগে যখন তোমরা বলো যে আমি বুঝতে পেরেছি। তাই আচ্ছা, নবীন বরণ কবে অনুষ্ঠান হবে? ওই সুন্দর, আমরা এই অপেক্ষায় আছি। আগে আমাদের ক্লাস শুরু হবে, আশা করা যায় 1 মাসের ভিতরেই নবীন বরণ হবে, আমি যতদূর আশা করি। বাকিটা তো তোমরা আসার পরে স্যারদের সাথে আলাপ করে সব কিছুই হবে। আর সবাই এনজয় করবা তোমাদের নতুন ক্যাম্পাস, নতুন পড়াশুনো। আর আগেই বলেছি যে এখন যা একটু আত্মীয় স্বজন বাড়ি বেড়াই নাও, কারণ আসলে হাতে সময় পাওয়া যায় না। 3 মাস 3.5 মাস ক্লাস হয়, তো সময় পাওয়া যায় না, তখন কিন্তু একটু চাপ যাবে, সে সময় একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হয়। তো সবাই ভালো থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা সাথে ছিলে তাদেরকে বলার অপেক্ষায় রাখে না, তোমরা নিশ্চয়ই আগ্রহ আছে, তোমরা ভালো করবে পরীক্ষায়ও। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই বাসায় প্র্যাকটিস করো। শুভরাত্রি।